আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশে কমল করোনায় মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো আরও 26 জনের, যা গেল 117 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,251 জনে। নতুন করে করোনা শনাক্ত হয় আরও 1,555 জনের শরীরে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের সমন্বিত উদ্যোগে দেশে কমছে করোনা প্রকোপ, তবে বাড়ছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মাত্রা। গণপরিবহন ও জনসমাগম স্থলে নানা অজুহাতে মাস্ক ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকেই, দাঁড় করাচ্ছেন অদ্ভুত সব অজুহাত। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। সরকারের দেয়া শর্ত শতভাগ পূরণ করার অঙ্গীকারের প্রতিশ্রুতি থাকলেও সকল জায়গায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সড়কে চলাচল থেকে শুরু করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গণপরিবহন, কোথাও নেই শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। আমার এই যে সমস্যা দম বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা স্বাস্থ্যবিধি, আমার কাছে মাস্কটা নাই। মাস্কটা ব্যাগে ঢুকে গেছি, এই জন্য দুঃখিত। ধন্যবাদ। রাজধানীর বিভিন্ন টার্মিনাল কিংবা জনসমাগমে অবাধ চলাফেরার সাথে সাথে বাড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। যারা মানছেন না তারা দাঁড় করাচ্ছেন নানাবিধ অজুহাত। মানছি ভাই, মাস্ক লাগাই তো সবসময় থাকা যায় না, একটু খুলে রাখছি, মাস্ক আছে। যার নিরাপত্তা নিজে পালন না করলে আরেকজন কইয়া তো পারে না। তবে করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প কিছু নেই বলেও স্বীকার করেন কেউ কেউ। আমরা প্রথম শুরুতে যেমন আমরা সচেতন ছিলাম, তা আমাদের এখনও সচেতন থাকতে হবে। যদি আমরা বলি যে করোনা নাই, তো এটা আমাদের ভুল। আসলে সবারই উচিত পড়া উচিত, স্বাস্থ্যবিধি মানাটা উচিত, সবারই উচিত। মাস্ক ব্যবহার, হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজ করা এবং ব্যক্তিগত দূরত্ব বাধ্যতামূলকের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকেই। করোনা রোধে শুধু সরকারকেই নয়, প্রতিটি মানুষকে নিজে থেকেই নিতে হবে উদ্যোগ, হতে হবে সচেতন। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। শুক্রবার গার্মেন্টস পণ্য চুরি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। অভিযানে রাজধানীর উত্তরা ও কুমিল্লার বুড়িচং থেকে চোর চক্রের মূল হোতাসহ 7 সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় 4,705 পিস গার্মেন্টসের তৈরি পোশাক সহ 2টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। গার্মেন্টস সামগ্রী যখন বিভিন্ন গার্মেন্টস থেকে শিপমেন্টের উদ্দেশ্যে বন্দরের দিকে যায়, পথিমধ্যে অসাধু পরিবহন শ্রমিক এবং আরও অসাধু চোর চক্র তাদের সহায়তায় সুকৌশলে কাভার্ড ভ্যান থেকে মাল সরিয়ে নেয়। 2টি অভিযানে আমরা বেশ কিছু পরিবহনের এই চোর যারা গার্মেন্টস সামগ্রী চুরি করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মুন্সিগঞ্জের রবিবার দিনভর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এ সময় সিসিটিভি ফুটেজ ও মোবাইলের IMEI নাম্বারের সূত্র ধরে সদর উপজেলার চিতলিয়া বাজারের 2টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের 8 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি জব্দ করা হয় 69 ভরি স্বর্ণ, 15,000 টাকা, একটি ম্যাগাজিন সহ পিস্তলের গুলি, 4 রাউন্ড শটগানের গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মোমেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 3 কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। আগামী 11 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরাই বাংলাদেশ নামক ব্যানারে জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগের দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। কয়েক বছর ধরেই পাসপোর্টের সংশোধন করার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় ব্যাহত হচ্ছে
ভুক্তভোগীদের জরুরি কাজ ও স্বাভাবিক জীবন, এমন অভিযোগ করেন সংগঠনটির সমন্বয়ক ইব্রাহিম খলিল। সোমবার শেষ হল প্রথম ধাপের কক্সবাজারে 2টি পৌরসভা ও 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত ও কুতুবদিয়ার বড়খুপ ইউনিয়নের পিলট কাটা কেন্দ্রে আবুল কালাম নামের অপরজন নিহত হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান। এছাড়া টেকনাফের হোয়াইকং ইউনিয়নে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এদিকে একটি ইউনিয়ন পরিষদ ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হল খুলনার 5টি উপজেলার 34টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। এর আগে দুপুর 3টায় দীঘলিয়া বারাকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। এ সময় বোমা বিস্ফোরণে আহত হন 4 জন। এছাড়া কয়রা সদর ইউনিয়নের 4 নম্বর কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় বন্ধ করা হয় ওই কেন্দ্রীয় নির্বাচন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার দুপুরে সাইবার নিপীড়ন প্রতিরোধে সাইবার বুলিং কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, মৎস্য সম্পদের সমৃদ্ধি অর্জনে মৎস্য আহরণ ও বিপণনের বাধা সহ মৎস্য পেশার সম্পৃক্তদের আধুনিক তথ্য প্রযুক্তি দিয়ে সহায়তা করছে সরকার। সোমবার দুপুরে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরে 2টি মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি একথা বলেন। এর আগে মন্ত্রী জেলার কলাপাড়ায় মৎস্য গবেষণা উপকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। যে যারা প্রকৃত মৎস্যজীবী তারা এই মৎস্য আহরণ বন্ধ যে সময়টা থাকে সেই সময় যে সুযোগ সুবিধা সেটা তারা অবশ্যই পাবেন। চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল আলিম উদ্দিন নামের 10 বছর বয়সী এক শিশুর। গেল রাতে ঘুমন্ত অবস্থায় হাতে কামড় দেয় একটি বিষাক্ত সাপ। পরে শিশুটিকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মাসুদুর রহমান। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এলাকাবাসী চান দোষীদের বিরুদ্ধে নেওয়া হোক ব্যবস্থা। অপরদিকে এ বিষয়ে মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেখে ঝোপঝাড় মনে হলেও এটি 2020-21 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে টাকা কাবিটার প্রথম পর্যায়ের সড়ক সংস্কারের চিত্র। সড়কটি গাইবান্ধার ফুলছড়ি চরাঞ্চল বেষ্টিত ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারি মুসলিমের বাড়ি থেকে নদীর কুল ঘেঁষে দক্ষিণে হোসেন দোকানদারের বাড়ি পর্যন্ত দীর্ঘ, যার সংস্কারে বরাদ্দ দেওয়া হয় 5,74,000 টাকা, কিন্তু কাজ হয়েছে যৎ সামান্যই। একই অবস্থা ওই ইউনিয়নের কাবিটা দ্বিতীয় পর্যায়ের 7 নম্বর ওয়ার্ডের আব্দুল বাকির বাড়ি থেকে দক্ষিণে মুসলিমের বাড়ি পর্যন্ত। অভিযোগ উঠেছে এই সড়কটির সংস্কার কাজের জন্য 4,21,873 টাকা বরাদ্দ, অথচ কাজের নেই উল্লেখযোগ্য নমুনা। এমনকি টিআর কর্মসূচির সাধারণ চতুর্থ পর্যায়ের দক্ষিণ খাটিয়ামারি মৌজার বকরের বাড়ির সামনের কবরস্থানে মাটি ভরাটে 1,34,000 টাকা বরাদ্দ থাকলেও সেখানেও মাটি ভরাট করা হয় এলাকাবাসীর চাঁদার টাকায়। এতে হতাশ ও বিক্ষুব্ধ স্থানীয়রা। আমার বাড়ির সীমা পর্যন্ত যাওয়ার কথা ছিল, তা মাটি কাটা আমি দেখি নেই, আমার ওই সীমা দিকে যাই নাই। তো এক রাস্তা বারবার ওই একটাই পর্যন্ত ধরা, কিন্তু যে রাস্তা হাজার হাজার লোক যায় ওই রাস্তার মধ্যে কেউ কাজ ধরা না। তারা লুটপাট করে খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না এলাকায়। সামান্য একটা ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গাটা হচ্ছে 2 দিন কাজ করছে, পুরোপুরি না 4-5টা করে লেবার কাজ করছে, হচ্ছে এই পর্যন্ত কাজ করছে। তারপরে আর এদিকে কোথাও আমরা কাজ প্রকল্পের কাজ না করে বরাদ্দকৃত টাকা আত্মসাতের বিষয়ে একাধিক প্রকল্প সভাপতির সাথে কথা বলার চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। এদিকে অভিযোগ অস্বীকার করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। না এগুলো কি ভাই, আপনি এখন অফিসে আসেন, এখন অফিসে আসেন, সব পেছনে পেছনে দরকার নাই, ঠিক আছে? আপনি ভাই মানুষ, অফিসে আসেন, আলাপ করবানি। প্রকল্পের কাজ না করার অভিযোগ নজরে এসেছে গাইবান্ধা জেলার জেলা প্রশাসকেরও। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তদন্ত করে প্রতিবেদন দিতে বলছি, তদন্তে উনি সরেজমিনে যাবে, সরেজমিনে গিয়ে দেখবে, দেখার পরে
যদি এটা প্রমাণিত হয় তাহলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে। 2020-21 অর্থ বছরে এ উপজেলায় প্রায় 3.5 কোটি টাকা উন্নয়নমূলক কাজে সরকার বরাদ্দ দিলেও তা এলাকার মানুষের কোনো কাজে আসেনি। তাই দ্রুত এসব প্রকল্পগুলোর কাজ ও কাজের প্রক্রিয়া তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে 2 রোহিঙ্গাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। নেপালে থাকা বড় ভাইয়ের কাছে যাওয়ার জন্য 2 দিন আগেই তারা কক্সবাজার থেকে লালমনিরহাটের পাটগ্রামে আসেন। এ সময় তাদের আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস সরকার। নড়েলে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে শতাধিক স্থানে পাখির বাসা স্থাপন কার্যক্রম শুরু করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায় গাছে গাছে স্থাপন করা হচ্ছে মাটির বাসা। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরের বট গাছে বাসা স্থাপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়েল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত অবস্থায় নির্মাণ কাজের সহায়ক সিঁড়ি ভেঙে পড়লে 2 জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও 2 জন। সোমবার দুপুর 1টায় রূপপুর পরমাণু প্রকল্প এলাকায় ঘটে ঘটনা। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার উপপরিদর্শক শাহ আলম। গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই। গেল রাতে স্বামী রাজু আহমেদকে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পিবিআই জানায়, পারিবারিক কলহের জেরে ক্ষুব্ধ রাজু তার স্ত্রীকে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকার বনের নির্জন জায়গায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে নেমে শুরুতেই স্বামী রাজুকে গ্রেফতার করতে সক্ষম হয়। মৃত্যু হল 16 সেপ্টেম্বর বরিশালের আগুলঝাড়ায় শরীরের বাহিরে হৃৎপিণ্ড নিয়ে জন্মগ্রহণ করা সেই কন্যা শিশুটির। সোমবার বিকেলে বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।